হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমি পড়াবো হচ্ছে ক্লাস 12-এর তড়িৎ বিভব, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তড়িৎ শক্তির হয়তো ভিডিও আমার পুরোপুরি আসেনি, তবে আমার 2020-র দিকে তড়িৎ শক্তির ভিডিও অনেক আছে। তো 2022-এ আমি শুরু করছি তড়িৎ বিভব থেকে, কারণ অলরেডি অনেক স্টুডেন্টের তড়িৎ শক্তি পর্যন্ত হয়ে গেছে, ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত। তো এখানে আমি শুরু করছি তড়িৎ বিভব থেকে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে যে তোমাদের তুমি না বলে আমি তুই বলছি, ঠিক আছে। ওই ভাই বোনদের তুমি তুমি করে ডাকা আমার ঠিক পছন্দ না, ঠিক আছে। তো তুই শুরু করছি, ঠিক আছে। আজকে থেকে তুই, সবাইকে তুই, ঠিক আছে। তো ক্লাস 12-এ তড়িৎ বিভব। এবারটা আমি প্রথমে বলে নিই যে আজকে আমি তড়িৎ বিভবের মধ্যে কী কী পড়াবো, ওকে। তো শুরু করছি। এটার নাম আমরা দিই ইলেকট্রিক পোটেনশিয়াল। তো এটা জানার আগে আমাদের বেশ কিছু জিনিস প্রথমে জানতে হবে, তারপরে আমরা এ সম্পর্কে আনবো। তো 1 নম্বরে আমরা কি পড়াবো? দেখো, তড়িৎ বিভবের মধ্যে 1 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে খুব ইজি জিনিস। সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। ব্যাপারটা কি? এই ব্যাপারটা কি আমরা বুঝবো। তড়িৎ স্থিতিশক্তির পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে তড়িৎ বিভব। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ইংলিশ বলে রাখবো, কারণ ইংলিশটা ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ইংলিশ টার্ম যেন ভীষণ ইম্পর্ট্যান্ট। তো তড়িৎ স্থিতিশক্তি একটা গেল, তড়িৎ বিভব। 3 নম্বরে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব, ঠিক আছে। বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। এবার ঘটনা হচ্ছে প্রথমে আমি শুরু করছি তড়িৎ স্থিতিশক্তি থেকে। এবার দেখো, এখন যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো তো কোনো রকম হেজানো হবে না, কিচ্ছু হবে না, জাস্ট টু দি পয়েন্ট অ্যান্সার। আর এখন থেকে লাইভ ভিডিও আসবে না, কারণ লাইভ ভিডিও আসলে পরে স্টুডেন্টরা তো থাকেই না। আমি কার সঙ্গে লাইভ চ্যাট করব? স্টুডেন্টরা যদি থাকে সেই ধরনের, সেটা হবে কখন? যখন প্রচুর সাবস্ক্রাইবার হবে, প্রচুর ভিউ আসবে, তখন হতে পারে। তাও বলছি হতে পারে, ঠিক আছে, কিন্তু হবে, চাপ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ভুলভাল কথাবার্তা বলে আর ডিস্ট্র্যাক্ট হয় অনেক। যারা সত্যি সত্যি পড়তে আসে তারা অনেক ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ওই লাইভ চ্যাট দেখার পরে। তো এটা আমি বন্ধ করে দিয়েছি। এখন সব ভিডিও আসতে থাকবে, পোস্ট আসতে থাকবে, ঠিক আছে। তো প্রথমে শুরু করছি হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি থেকে। তো দেখো, তড়িৎ স্থিতিশক্তি মানে কি? তো দেখো, তড়িৎ স্থিতিশক্তি ব্যাপারটা হচ্ছে, এটার মানেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো মনে করো আমার কাছে একটা চার্জ রয়েছে, প্লাস কিউ একটা চার্জ রয়েছে। তো এটা মনে করো এই পয়েন্টে রয়েছে, ঠিক আছে। তো এই পয়েন্টটায় প্লাস কিউ একটা চার্জ রয়েছে। এই পয়েন্টটা মনে করো হচ্ছে মূল বিন্দু। এই পয়েন্টটা হচ্ছে আমাদের মূল বিন্দু, বোঝা গেল? অরিজিনে এই প্লাস কিউ চার্জটা আছে। তো এবার মনে করো যে এই প্লাস কিউ চার্জ থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে, আমি বলছিলাম যে ডিস্টেন্সটা কত, একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স দূরে এই পয়েন্টের নাম হচ্ছে পি পয়েন্ট। আর এর থেকে ঠিক একই সরলরেখা বরাবর আরেকটু ডিস্টেন্স দূরে মনে করো এখানে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে পি আর। সেটা হচ্ছে কত? আর, ঠিক আছে। এবার মনে করো প্লাস কিউ চার্জের থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে মনে করো আর পয়েন্টে একটা ছোট চার্জ রয়েছে, সেটা হচ্ছে স্মল কিউ। এবার মনে করো এই স্মল কিউটা যে চার্জ, তার যে সাইন সেটা মনে করো পজিটিভ। এটাও প্লাস কিউ চার্জ আর এটাও মনে করো প্লাস স্মল কিউ চার্জ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। এটা আমরা এখন ধরে নিলাম আমাদের সুবিধের জন্য। এখন আমরা কি পড়ছি? তড়িৎ স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এবার দেখো, প্লাস কিউ চার্জ এইটা, আর এখানে প্লাস স্মল কিউ একটা চার্জ রয়েছে। তো দেখো, দুটোর চার্জ যদি নির্দিষ্ট একটা ডিস্টেন্স দূরে থাকে তাহলে পরে কী হবে? দুটোর মধ্যে
বিকর্ষণ বল তৈরি হবে। কেন বিকর্ষণ বল তৈরি হবে? যেহেতু দুটোই পজিটিভ চার্জ, দুটোই যদি নেগেটিভ চার্জ থাকতো তাহলে পুরো বিকর্ষণ বল তৈরি হতো। এটা যদি নেগেটিভ থাকতো, এটা যদি পজিটিভ থাকতো, অথবা যদি উল্টোটা হতো তাহলে পরে আকর্ষণ বল তৈরি হতো। কিন্তু আমি প্রথম থেকেই ধরে নিয়েছি যে এটা আমার প্লাস ক্যাপিটাল কিউ চার্জ, এটা হচ্ছে আমার প্লাস স্মল কিউ চার্জ, ঠিক আছে। তাহলে পরে দুজনের মধ্যে যেই ফোর্সটা তৈরি হবে বা যেই বলটা তৈরি হচ্ছে স্থিরতাড়িতিক বলটা, সেটা কী হবে? সেটা হবে একটা বিকর্ষণ বল, ঠিক আছে। তো এখানে 1 নম্বর পয়েন্টে আমরা চলে আসছি। এটা কি হচ্ছে? এটা একটা বিকর্ষণ বল হচ্ছে। কেন হচ্ছে বিকর্ষণ বল? তার কারণটা হচ্ছে এখানে প্লাস কিউ একটা চার্জ রয়েছে আর এখানে প্লাস স্মল কিউ একটা চার্জ রয়েছে। এই দুটোর কারণে এখানে বিকর্ষণ বল আসছে। এবার দেখো, যখনই বিকর্ষণ বল আসবে, সেই বিকর্ষণ বলের ডিরেকশন কোন দিকে থাকবে? বিকর্ষণ বলের ডিরেকশন থাকবে এই রেডিয়ালি আউটওয়ার্ড। বিকর্ষণ বলের ডিরেকশন থাকবে রেডিয়ালি আউটওয়ার্ড, মানে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। তার মানে এই যে বিকর্ষণ বলের একটা বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, ঠিক আছে। এটা হবে বিকর্ষণ বলের বৈশিষ্ট্য। এবার দেখো, এইখানে আমি কি করছি? আমি মনে করো একজন এক্সটার্নাল এজেন্ট মানে বহিস্থ কোনো সংস্থা বলতে যে বাইরে থেকে কোনো কাজ করে, ঠিক আছে। মনে করো আমি এই যে স্মল কিউ চার্জটা রয়েছে, এই স্মল কিউ চার্জটাকে এই সরল রেখা বরাবর আর থেকে পি এর দিকে নিয়ে আসছি, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিচ্ছি আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে বহিস্থ সংস্থা। এবার দেখো, এই সমস্ত বহিস্থ সংস্থা ব্যবস্থা এত কিছু মনে রাখা সম্ভব নয়। এর থেকে সবচেয়ে ভালো হচ্ছে এক্সটার্নাল এজেন্ট। তো বহিস্থ সংস্থা কি করছে? বহিস্থ সংস্থা এখানে এই যে স্মল কিউ চার্জটা রয়েছে এটাকে আর থেকে পি এর দিকে নিয়ে আসছে, ঠিক আছে। তার মানে স্মল কিউ যে চার্জটা রয়েছে এটাকে আর থেকে পি এর দিকে নিয়ে আসছে, ঠিক আছে। স্মল কিউ চার্জটাকে আর থেকে পি এর দিকে নিয়ে আসছে। এবার দেখো, যখনই ও আর থেকে পি এর দিকে নিয়ে আসবে, এই বহিস্থ সংস্থাটা স্মল কিউ চার্জটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তো একটা বল তো প্রয়োগ করে ওকে নিয়ে আসতে লাগবে, এমনি তো আসবে না। স্মল কিউ চার্জটা একটা বল প্রয়োগ করছে, আসছে, খুব ভালো কথা। এখন ঘটনা হচ্ছে এই বলটা কত? এই বলটার একটা মান আছে নির্দিষ্ট। এবার মানের দিকে আমি যাচ্ছি না, ঠিক আছে। এখানে শুধু একটা বল প্রয়োগ করতে হবে বহিস্থ সংস্থার দ্বারা। এই বহিস্থ সংস্থা একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে। এবার দেখো, এই যে বলটা প্রয়োগ করছে, এই বলের একটা নাম দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে এফ এক্সটার্নাল। এটা হচ্ছে বলের নাম, ওকে, ফাইন, বোঝা গেল। এবার দেখো, এই বলের জন্য এই এক্সটার্নাল এজেন্ট বা এই বহিস্থ সংস্থাটা এই চার্জের ওপর একটা কাজ করবে, ওয়ার্ক ডান হবে। যেহেতু ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা সরণ হচ্ছে, আর থেকে পি একটা সরণ হচ্ছে সরলরেখা বরাবর, আর সঙ্গে সঙ্গে এই ফোর্সটাও সে অ্যাপ্লাই করছে। তার মানে এখানে কি হচ্ছে? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট জুড়ে একটা ওয়ার্ক ডান হচ্ছে বা একটা কার্য হচ্ছে। তার মানে এখানে যে কার্যটা হচ্ছে বহিস্থ সংস্থার দ্বারা, সব কিন্তু বহিস্থ সংস্থার মধ্যেই হচ্ছে। দেখো, এই চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, সব বহিস্থ সংস্থার মধ্যে হচ্ছে। তার মানে কার্য এখানে কতখানি হচ্ছে? মনে করো কার্য এখানে আমি WEXT দিয়ে উল্লেখ করলাম, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। বহিস্থ সংস্থা কতখানি কাজ করলো, খুব ভালো কথা। এবার দেখো, এই যে কাজটা করছে, এই যে এজেন্টটা কাজটা করছে, সেটা কোন দিকে করছে? আর থেকে পি এর দিকে। এখানে আমি এটা কিন্তু লিখে দিয়েছি, আর থেকে পি এর দিকে, ঠিক আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে প্লাস ক্যাপিটাল কিউ চার্জটা এই স্মল কিউ চার্জের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে। সেই ফোর্সটা কি? সেই ফোর্সটা হলো বিকর্ষণ বল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে লাগবে। তো এই বিকর্ষণ বলের ডিরেকশন কোন দিকে? বিকর্ষণ বলের ডিরেকশন হচ্ছে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। এর জন্যই সবগুলো আমি লিখে রেখেছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখো, তার মানে বিকর্ষণ বলটার ডিরেকশন হচ্ছে এই দিকে, কারেক্ট। আর আমি যেই ফোর্সটা প্রয়োগ করছি সেটার ডিরেকশন হচ্ছে এই দিকে, ওকে। তার মানে এইটা হচ্ছে বিকর্ষণ বলের ডিরেকশন। তো বিকর্ষণ বল কী ধরনের বল? স্থির তাড়িতিক বল। তার মানে এইটা হচ্ছে FE লিখলাম। FE কেন? E মিনস ইলেকট্রিক ফিল্ড। তার মানে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হওয়ার জন্য বা ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার জন্য এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে FE, যেটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। আর আমি যেই ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে F এক্সটার্নাল, যেটা ব্যাসার্ধ বরাবর অন্তর্মুখী। এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর অন্তর্মুখী, এইদিকে বলটা,
ঠিক আছে। দেখো এখানে ফোর্সের যা ডিরেকশন রয়েছে না, বহির্মুখী অন্তর্মুখী, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এই দুটো চার্জের সাইনের ওপর, প্লাস কোনটা মাইনাস কোনটা। এখানেই যদি মনে করো এইটা প্লাস আর এটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে পরে কী হবে, উল্টো হবে। আমি উল্টো করবো, তখন এফ ই করে দেবো এই পাশে, আর এফ এক্সটার্নাল আমি উল্টো দিকে করে দেবো, কারণ আমি তখন উল্টো দিকে নিয়ে যাচ্ছি চার্জটাকে, ঠিক আছে। তো এইটা আমি জাস্ট অ্যাজিউম করে নিলাম। অ্যাজিউম মানে কি, ধরে নিলাম যে এখানে পজিটিভ চার্জ রয়েছে আর এখানে স্মল কিউ চার্জ রয়েছে, ঠিক আছে। আরেকটা কথা বলে নিই, যেটা আমি বলে নিই ফার্স্টে, বলা উচিত ছিল আমার, সেটা হচ্ছে এখানে যে পজিটিভ কিউ চার্জটা আছে না, দেখো এই পজিটিভ কিউ চার্জটা এর ওপর যদি ফোর্স প্রয়োগ করে, একইভাবে এই স্মল কিউ চার্জটাও এই প্লাস কিউর ওপর একটা ফোর্স প্রয়োগ করবে। তো হিসাব মতন যদি দেখা যায়, তাহলে দেখবে তুমি যে এই প্লাস কিউ চার্জটা সরে যাওয়ার কথা খানিকটা, কিন্তু দেখো এখানে কী হবে, এখানে ধরে নেওয়া হয় এই যে প্লাস কিউ চার্জটা সেটা অনেক বড়, আর এই যে স্মল কিউ চার্জটা সেটা অনেক ছোট। বা এটাকে অন্যরকম করে বলা যায়, সেটা হচ্ছে এই যে প্লাস কিউ চার্জটা মূল বিন্দুতে রয়েছে, সেটাকে আমি অন্য কোনো ফোর্সের দ্বারা, অনির্দিষ্ট কোনো ফোর্সের দ্বারা বা অনির্দিষ্ট কোনো বলের দ্বারা এটাকে ধরে রেখেছি বা এটাকে স্থির অবস্থায় রেখেছি। তার মানে এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে লাগবে, যে প্লাস কিউ যে চার্জটা রয়েছে সেটা কিন্তু ফিক্সড চার্জ, স্থির অবস্থায় রয়েছে। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এক একটা করে পয়েন্ট বলছি আর আমি লিখছি পয়েন্টগুলো। ঠিক আছে, স্থির অবস্থায় রয়েছে, এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। তো এটা বুঝতে পারলাম। এবার দেখো এখানে এখানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, এটা কি হবে, খুব সিম্পল। তো এখানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট যেটা হবে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডাব্লিউ এক্সটার্নাল। তো আমি আর থেকে পি পর্যন্ত বস্তুটাকে চার্জটাকে নিয়ে আসছি, তো এখানে কি লিখবো, আর পি, আর থেকে পি পর্যন্ত নিয়ে আসছি। তো এটা ইকুয়াল টু কী হবে, ইন্টিগ্রেশন অফ দেখো ইনিশিয়াল পয়েন্ট কোনটা আর ফাইনাল পয়েন্ট কোনটা পি। ইনিশিয়াল মানে হচ্ছে আদি বিন্দু, ফাইনাল পয়েন্ট মানে হচ্ছে অন্তিম বিন্দু। প্রথমে কোথায় ছিল চার্জটা, আর পয়েন্টে ছিল, আর তারপরে শেষে কোথায় থাকছে চার্জটা, পি পয়েন্টে। তার মানে এই ক্ষেত্রে ইনিশিয়াল টু ফাইনাল, তার মানে ইনিশিয়াল এখানে হবে, টু ফাইনাল মানে পি এখানে হবে। আর এখানে ফোর্স কোনটা, এফ এক্সটার্নাল, ঠিক আছে, ইন্টু দেখো এখানে অ্যাকচুয়ালি এফ এক্সটার্নাল ফোর্স হচ্ছে, এখানে অ্যারো চিহ্ন বসবে একটা, ডট কী হবে, ডি এক্স বা ডি আর, যা কিছু লিখতে পারো, ডি আর, আমি ডি আর লিখলাম। এবার দেখো এখানে দেখো এটা হচ্ছে ডট প্রোডাক্ট, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টকে আমি যদি নর্মালি লিখতে চাই, তাহলে কী করে লিখবো, খুব সিম্পল। এটা তখন কী হবে, এটা তখন হয়ে যাবে আর টু পি এফ এক্সটার্নাল। দেখো এফ এক্সটার্নাল, মনে করো এফ এক্সটার্নালটা হচ্ছে এর ম্যাগনিটিউড বা মান, আর ডি আর হচ্ছে এর ম্যাগনিটিউড বা মান, ইন্টু কস 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি, দেখো মন দিয়ে বোঝো জিনিসটা। এখানে আমি যেই ফোর্সটা প্রয়োগ করছি সেটা হচ্ছে অন্তর্মুখী, তাই তো, আর থেকে পি এর দিকে নিয়ে আসছি। তার মানে ফোর্স আমি কি অ্যাপ্লাই করব, এইভাবে অ্যাপ্লাই করব, তাই তো। তো দেখো ফোর্স আমি এইভাবে অ্যাপ্লাই করছি, আর চার্জটাও দেখো এই দিকেই আসছে। তার মানে ফোর্সও এইদিকে আমি অ্যাপ্লাই করছি, চার্জও এইদিকেই আসছে চার্জটা। তার মানে এখানে ডিসপ্লেসমেন্ট বা সরণ আর ফোর্স বা বল, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এখানে কত হবে, cos 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রির মান কত, 1, আমরা সবাই জানি সেটা। তো এখানে cos 0 ডিগ্রির মান 1 হবে। তার মানে এফ এক্সটার্নাল ইন্টু ডিআর, খুব ভালো কথা, বোঝা গেল। এবার ঘটনা হচ্ছে এখানে এফ এক্সটার্নাল হচ্ছে আমার দ্বারা প্রযুক্ত বল, আর এখানে আরেকটা ফোর্স রয়েছে সেটা হচ্ছে এফ ই। তো এফ এক্সটার্নাল আর এফ ই এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে যে এফ এক্সটার্নাল ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ এফ ই ভেক্টর, তাই তো, আমরা সবাই জানি। তার মানে ব্যাপারটা কি, এই দুটো ফোর্স একে অপরের বিপরীত দিকে প্রয়োগ হবে, আর এদের ম্যাগনিটিউড বা মান সমান, তাই তো। তার মানে এইটা ইকুয়াল টু মাইনাস অফ এফ ই ভেক্টর, তার মানে এদের ম্যাগনিটিউড সেম বা মান সেম, কিন্তু এদের দিক একে অপরের বিপরীত। এবার ঘটনা হচ্ছে আমি এফ ই মানে এফ এক্সটার্নাল এটাকে আর কী করে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি এইভাবে, আর টু পি মাইনাস, কেন মাইনাস চিহ্ন দিলাম, কারণ এফ এক্সটার্নালকে আমি এফ ই দিয়ে রিপ্লেস করে দেবো, মানে এফ ই দিয়ে লিখব, তখন মাইনাস চিহ্ন চলে আসবে আগে। তো এফ ই হয়ে গেল এখানে ইন্টু ডিআর, বোঝা গেল। এফ ই মিনস ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স বা এখানে রিপালশন ফোর্স, ঠিক আছে।
এবার ঘটনা হচ্ছে এটা আমি পেয়ে গেলাম। তো এবার একটা জিনিস মন দিয়ে শোনো বা মন দিয়ে বোঝো, ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে এখানে দুটো ফোর্স, মন দিয়ে শোনো, এখানে দুটো ফোর্স একে অপরের বিপরীত এবং তাদের মান সমান। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে নেট ফোর্স বা লব্ধি বল শূন্য। তার মানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা চলে আসলো সেটা হচ্ছে এখানে ও পড়ে গেছিলো। কী করে পড়েছিল বলো তো? এইভাবে পড়েছিল মাথাটা। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, এইটা হওয়ার জন্য এখানে লব্ধি বল শূন্য হয়ে গেছে। তো হিসাব মতন মন দিয়ে শোনো, কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লব্ধি বল শূন্য মানে এটা কি, জিভে লাগলো। আচ্ছা, লব্ধি বল শূন্য মানে কি, মানে এই যে চার্জটা রয়েছে, চার্জের একটা নির্দিষ্ট ত্বরণ থাকবে, তাই তো? যদি লব্ধি বল শূন্য হয় তাহলে ত্বরণ কি থাকবে না? ত্বরণ কিন্তু থাকবে না। ত্বরণ তখন কী হবে, শূন্য। তখন কী হবে, ত্বরণ শূন্য। তখন ত্বরণ শূন্য। কেন? কারণ লব্ধি বল শূন্য, তাই। এবার ঘটনা হচ্ছে, মন দিয়ে শোনো, ত্বরণ শূন্য আর বস্তুটা, আমি ফোর্স দিচ্ছি, বস্তুটা আস্তে আস্তে এইদিকে আসছে। তো আমি যখনই ফোর্স দেব, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো কিন্তু, হ্যাঁ, আমি যখনই ফোর্স দেব, ফোর্স দিয়ে যত এই চার্জটার সামনে নিয়ে আসবো তত রিপালশন ফোর্স বাড়বে, বাড়বে কি না? তত রিপালশন ফোর্স বাড়বে বা বিকর্ষণ বল বাড়বে। তো বিকর্ষণ বল যদি বাড়ে আস্তে আস্তে, তাহলে আমিও আমার ফোর্সটাকে বাড়াবো, মানে এফ এক্সটার্নাল ফোর্সটাকে বাড়াবো। প্রথমে মনে করো যখন আর পয়েন্টে ছিল তখন এই যে রিপালশন ফোর্সটা ছিল সেটা মনে করো 5 নিউটন ছিল, 5 নিউটন। তো তখন আমি যেই ফোর্সটা দিচ্ছিলাম সেটাও 5 নিউটন ছিল, কিন্তু তার ডিরেকশন ছিল অপোজিট। এইটার ডিরেকশন ছিল এই দিকে আর এটার ডিরেকশন এই দিকে। ওকে, ফাইন, খুব ভালো কথা। এবার দুটো বলের মান সমান কিন্তু দিক বিপরীত, তার মানে লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য মানে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে ঠিক আর পয়েন্টে বস্তুটার যে ভেলোসিটি হবে সেটা কনস্ট্যান্ট হবে। কারেক্ট অর নট? কারেক্ট অর নট? ভেলোসিটি কী হবে? কনস্ট্যান্ট হবে। আচ্ছা, খুব ভালো কথা, ভেলোসিটি কনস্ট্যান্ট। আবার যে আর পয়েন্ট থেকে এই দিকে চলে আসলো তখন কী হবে? তখন যেহেতু প্লাস কিউ চার্জ আর স্মল কিউ চার্জ, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কমছে, তার মানে রিপালশন ফোর্স বাড়বে। তখন মনে করো 5 থেকে হয়ে গেল কত? 5 থেকে মনে করো হয়ে গেল 6, আর ডিরেকশন এই দিকে। এরা চিহ্নটা একটু বড় করলাম। তার মানে আমাকেও যদি লব্ধি বল শূন্য করতে হয়, আমাকেও কিন্তু ঠিক এর অপোজিট দিকে 6 নিউটনই অ্যাপ্লাই করতে হবে। কারেক্ট অর নট? 6 নিউটনই অ্যাপ্লাই করতে হবে। তার মানে দেখো আমাকে কী করতে লাগবে, আমাকে কিন্তু এই যে ফোর্সটা রয়েছে এই ফোর্সটা আমাকে আস্তে আস্তে বাড়াতে হবে। হট করে বাড়ালে পরে চলবে না, আমাকে আস্তে আস্তে বাড়াতে হবে। কারণ দেখো, আস্তে আস্তে বাড়ালে পরেই তবেই আমি কিন্তু এই যে এক্সটার্নাল ফোর্সটা রয়েছে এর সঙ্গে ম্যাচ করে 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 এগোতে পারবো। এটাও বাড়াচ্ছে আমিও বাড়াচ্ছি, এটাও বাড়াচ্ছে আমিও বাড়াচ্ছি, আর দিক বিপরীত। তার মানে লব্ধি বলটা আস্তে আস্তে শূন্য কিন্তু হচ্ছে সবসময়। লব্ধি বলটা দেখো, লব্ধি বল পুরোপুরি শূন্য সম্ভব না, কারণ এখানে একটু হলেও ত্বরণ আসবে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এই কথাটা মন দিয়ে শোনো। একটু হলেও ত্বরণ আসবে। ত্বরণ কিন্তু জিরো এখানে পুরোপুরি হওয়া সম্ভব না, সামান্য হলেও এখানে ত্বরণ আসবে, যেটা টেন্স টু জিরো হবে। তো এখানে ত্বরণ ইকুয়াল টু জিরো আমি অ্যাকচুয়ালি ভুল লিখেছি। এটা যদি ঠিক মতন করে লিখতে হয় তাহলে পরে কী লিখতে হবে? তাহলে লিখতে হবে লব্ধি বল টেন্স টু জিরো আর ত্বরণ টেন্স টু জিরো, খুব কম। ঠিক আছে, তার মানে এখানে যে ভেলোসিটিটা হবে, মন দিয়ে শোনো, এখানে যে ভেলোসিটির চেঞ্জ, দেখো ত্বরণ টেন্স টু জিরো মানে কি? মানে বেগের যে পরিবর্তনের যে হার সেটাও টেন্স টু জিরো, ঠিক কিনা? পরিবর্তনের যে হার বেগের সেটাও টেন্স টু জিরো। তো বেগের পরিবর্তনের হার টেন্স টু জিরো মানে কি? তার মানে এই যে বস্তুটা বা এই যে চার্জটাকে আমি নিয়ে আসছি এইদিকে, তার যে বেগটা হবে সেটা কিন্তু খুব কম হবে। তার মানে আমি এখানে বলতে পারি যে এর যে বেগটা সেটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে কনস্ট্যান্ট। সেটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। মানে বেগ আছে কিন্তু খুব কম, কিন্তু কনস্ট্যান্ট একেবারে হবে না,
প্রায় কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে এখানে আমি লিখতে পারি যে এইটার কারণে আমি লিখতে পারি যে এখানে বস্তুটা যা দেখো এরকম করে, কিন্তু আমি জানি না কোথায় আছে, কিন্তু এনসিইআরটিতে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এনসিইআরটিতে এরকম করে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি কিন্তু পুরো জিনিসটা পড়াচ্ছি কিন্তু এমন করে যাতে ওই ছায়া প্রকাশনী ফায়া প্রকাশনী তোমাদের পড়তে না লাগে, কারণ ওখান থেকে বললে পরে তোমাদের কনসেপ্ট কিচ্ছু ক্লিয়ার হবে না, বিশেষ করে কিচ্ছু ক্লিয়ার হবে না। এর থেকে ভালো আমি পড়াচ্ছি যেটা, সেটা হচ্ছে এনসিইআরটি বেসড, আর আমি যা পড়েছি সেই এক্সপিরিয়েন্স মিশিয়ে একটা সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করছি। জানি না কতটা ভালো করে পড়াতে পারছি, কমেন্টে জানিও। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে যে বেগটা হচ্ছে, বেগটা কিন্তু প্রায় কনস্ট্যান্ট, প্রায় ধ্রুবক। পুরোপুরি ধ্রুবক হওয়া সম্ভব না। ঠিক আছে, তার মানে এটাকে আমরা বলতে পারছি বেগ ক্ষুদ্রাতি ওরে বাবা রে বাবা, ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে কম, মানে এটার ইংলিশ নাম হচ্ছে ইনফাইটসিমালি কি একটা আছে, ইনফাইটসিমালি কি একটা আছে, ইংলিশে ভুলে যাচ্ছি, ইনফাইটসিমালি স্মল, এরকম টাইপের কিছু একটা আছে। যাই হোক, ইনফাইটসিমালি স্মল। ঠিক আছে, এর জন্যই তো আমরা ইন্টিগ্রেশন করি, ডেরিভেটিভ করি, এই কারণের জন্য। এই যে ইন্টিগ্রেশন করলাম, কেন করলাম, কারণ এখানে এই যে ডিআর, এই যে সরণটা রয়েছে না, ডিসপ্লেসমেন্ট, এই যে সরণটা, এটা খুব অল্প অল্প করে 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 তারপরে এর দিকে এগোচ্ছি। যেহেতু অল্প অল্প করে 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 এগোচ্ছি না, এর জন্য ইন্টিগ্রেশন করেছি, এফ এক্সটার্নাল ইন্টু ডিআর। এটা তখনই আমরা করি যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে আমরা বৃহত্তর জায়গায় পৌঁছই। খুব অল্প প্রচেষ্টার মাধ্যমে 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 আমরা বৃহত্তর জায়গায় পৌঁছই। ঠিক আছে, তো যেমন সাকসেসের ক্ষেত্রে হয়, সাফল্য, আস্তে আস্তে স্টেপ ওঠাতে একটা উঁচু জায়গায় পৌঁছই। প্রথমেই যদি মনে করো আমি বিরাট জায়গায় পৌঁছে যাব, সম্ভব না। ঠিক আছে, তো আস্তে 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 করে 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 একটা উঁচু জায়গায় পৌঁছাতে লাগে। তো এটা হচ্ছে সেম কেস, এই যে ইন্টিগ্রেশন করি এটা আমরা সেম কেস। ঠিক আছে, ইনফাইটসিমালি আছে কি জানি, যাই এটা একটুখানি দেখে নিও। ঠিক আছে, ইংলিশ ভুল হতে পারে, একটুখানি গন্ডগোল হতে পারে, স্মল। ওকে, তো এই হচ্ছে ঘটনা। এবার আমরা কিন্তু উপর দিয়ে জিনিসগুলো বুঝে গেলাম। এবার আমাদের একটা জিনিস করতে হবে, এবার আমরা মূল জিনিসে আসবো। দেখো এইটা যদি ঠিক মতন করে না বুঝতে পারো, তোমরা আবার চালিয়ে এত পর্যন্ত দেখো, তারপরে নেক্সট স্টেপে যাও, তারপরে আবার ভিডিও দেখা শুরু করো। এইটা যদি না বুঝতে পারো, পরের যেটা বোঝাবো কিছু বুঝতে পারবে না, সত্যি বলছি। তো এইটা প্রথমে চেষ্টা করো বোঝার। আমি এটা মুছলাম না, যেটা মুছছি সেটা এই পাশটা মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি কি বললাম, দেখো এখানে যে ওয়ার্ক ডানটা হচ্ছে বাই এক্সটার্নাল এজেন্ট, এটা আমি এখানে লিখলাম বাই এক্সটার্নাল এজেন্ট। তো দেখো এখানে কি হচ্ছে না, এখানে যখনই আমি এই চার্জটাকে আমি আর থেকে পি এর দিকে নিয়ে আসছি, তখন কি হচ্ছে, তখন বিকর্ষণ বল আরও বাড়ছে। তো বিকর্ষণ বল বাড়ছে, আমি তার বিরুদ্ধে নিয়ে আসছি। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে এই যে চার্জটা রয়েছে, চার্জের মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, একটা শক্তি সঞ্চিত হবে, স্টোর হবে, একটা শক্তি। এই যে শক্তিটা স্টোর হচ্ছে, এটার নামই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি। বোঝা গেল? আবার বলছি, একটা চার্জকে আমি বিকর্ষণ বলের বিরুদ্ধে এরকম টেনে 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 নিয়ে আসছি, তো ওর মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, যেহেতু বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছি, তো শক্তি সঞ্চয় হবে। এইবার এই যে শক্তিটা সঞ্চয় হচ্ছে, সেটা তো তড়িৎ শক্তি, সেটা তো বুঝতে পারলাম। এইবার আমরা যদি মনে করো যে চার্জটাকে এইখানে এনে আবার যদি ছেড়ে দিই, তাহলে পরে কী হবে? তাহলে পরে এই যে তড়িৎ স্থিতিশক্তিটা এর মধ্যে সঞ্চয় হলো, এই তড়িৎ স্থিতিশক্তিটা জন্য চার্জটা আবার উল্টো দিকে যাত্রা করা শুরু করবে, মানে চার্জটা আবার এদিকে যাত্রা করা শুরু করবে। তখন কী হবে? তখন তড়িৎ শক্তি মানে তড়িৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হবে, হাফ mv², গতিশক্তিতে রূপান্তর হবে। আর রূপান্তরটা এমন করেই হবে যাতে কিনা তড়িৎ স্থিতিশক্তি
আর গতিশক্তির যে সমষ্টি সেটা সবসময় সংরক্ষিত থাকে বা সেটা সবসময় কনজার্ভ থাকে। এখানে আমি এক মুহূর্তের জন্য ভুলে গেলাম যে মনে করো এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, আমি মনে করো ভুলে গেলাম যে এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা এখন বলছি না, এখন শুধুমাত্র দুটো জিনিস নিয়ে আলোচনা করছি, একটা তড়িৎ স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি তো চার্জের উপর ডিপেন্ড করে না, গতিশক্তি মাসের উপর ডিপেন্ড করে বা ভরের উপর ডিপেন্ড করে, 1/2 mv²। তো দুটো জিনিস নিয়ে কথা বলছি, তড়িৎ স্থিতিশক্তি আর হচ্ছে গতিশক্তি, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে যে এখানে কি হচ্ছে, এখানে আমি যত কাছে আসছি, চার্জটাকে কাছে নিয়ে আসছি প্লাস কিউ চার্জের, তত কী হচ্ছে এই তড়িৎ স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে একটা পয়েন্ট আমি লিখে নিই, সেটা হচ্ছে এটা গানের ভাষায় লিখি, গানের ভাষায় আরও কাছাকাছি মানে কিউ ও স্মল কিউ যখন আরও কাছাকাছি, ঠিক আছে, আরও কাছাকাছি, তার মানে কি হচ্ছে এইখানে তড়িৎ যে স্থিতিশক্তি সেটা বৃদ্ধি পাচ্ছে। এই একটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। আবার যখন ছেড়ে দেবো তখন কী হবে, তড়িৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হবে। আর এমন করেই রূপান্তর হবে যাতে কিনা এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে বেশি, তড়িৎ স্থিতিশক্তি আর গতিশক্তি এই দুটো যে সমষ্টি সেটা সবসময় ধ্রুবক থাকে। আচ্ছা, ঠিক মতো করে দেখা যাচ্ছে, আমি দেখে নিই বলো। ওকে ফাইন, এটা সবসময় কী থাকে, ধ্রুবক থাকে, তড়িৎ স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি। খুব ভালো কথা, বোঝা গেল। এবার ঘটনা হচ্ছে যে এইখানে তার মানে কি হচ্ছে দেখো, এখানে আস্তে আস্তে তড়িৎ স্থিতিশক্তি বাড়ছে, যত আমি আর থেকে পি এর দিকে যাচ্ছি তড়িৎ স্থিতিশক্তি বাড়ছে। তো এখন এই যে আর থেকে পি পর্যন্ত আসলাম, এতে যতখানি আমি কাজ করলাম ততখানি স্থিতিশক্তি বৃদ্ধি পেল, তাই তো। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স, পার্থক্য, সেটা আমার কাজের সঙ্গে সমান, ঠিক কিনা। তার মানে আমি কী বলতে পারি, তার মানে আমি বলতে পারি বা লিখতে পারি, এখানে কি লিখতে পারি, তার মানে আমি লিখতে পারি, আচ্ছা এখন তো এটা লাগবে না আশা করি, এখন এটা কেটে দিই, এটা তো লাগবে না, এটা কেটে দিই। এখন আমি লিখতে পারি যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু, লিখতে পারি R2P F এক্সটার্নাল ইন্টু DR, এরকম লিখতে পারি, ঠিক আছে। আরেকটা কি লিখতে পারি, R2P মাইনাস সাইন F ইলেকট্রিক ফিল্ড ইন্টু DR, এই দুটো লিখতে পারি। তো এই যে এক্সটার্নাল যে ওয়ার্কটা আমি করলাম, এটা কি হচ্ছে, এটার জন্য এই স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। আর এই দুটো পয়েন্টের মধ্যে স্থিতিশক্তির যে ডিফারেন্স, পার্থক্য, সেটা আমার কাজের সঙ্গে সমান। তার মানে এখানে স্থিতিশক্তির পার্থক্য কত হবে, এখানে স্থিতিশক্তির পার্থক্য হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক স্থিতিশক্তি। তো ফাইনাল স্থিতিশক্তি কি, ফাইনাল স্থিতিশক্তি হচ্ছে ইউপি, কারেক্ট, R2P, তার মানে পি হচ্ছে ফাইনাল, ইউপি মাইনাস ইউআর। তো এটা হচ্ছে স্থিতিশক্তির পার্থক্য। এটা হচ্ছে ডাব্লু এক্সটার্নাল, মানে এক্সটার্নাল কোনো এজেন্টের দ্বারা যে ওয়ার্ক ডান, সেটা এই পোটেনশিয়াল যে এনার্জি তার ডিফারেন্সের সঙ্গে সমান। খুব ভালো মতন করে বোঝা গেল আশা করছি, ঠিক আছে। তো এটা তো আমরা বুঝতে পেরে গেলাম খুব ভালো মতন করে যে অ্যাকচুয়ালি যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সেটা হচ্ছে এরকম টাইপের। এবার একটা জিনিস আছে এখানে, সেটা কি দেখো, এখানে আমি যদি পোটেনশিয়াল এনার্জি প্রথম থেকে কিছু একটা ধরে নিই, তাহলে পরে কী হবে, মানে ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে মনে করো এই যে প্লাস স্মল কিউ যে চার্জটা রয়েছে সেটাকে আমি ইনফিনিটি থেকে তারপর পি পয়েন্ট পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে পরে কী হবে,
মনে করো ইনফিনিটিতে মানে অসীমে অসীমে এই চার্জটার ওপর এই কারণে মানে এই প্লাস কিউ চার্জের কারণে যে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে শূন্য। কোথায়? অসীমে, মনে করো। ঠিক আছে, এইবার আমি একটা কাজের কথা এখানে বলবো, মন দিয়ে শোনো। তো আমি কি বললাম? আমি বললাম যে মনে করো এখানে অসীমে কিউ চার্জটা, দেখো এখানে কিউটা কিন্তু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আমি আগের থেকেই বলছি যে প্লাস কিউ হতে পারে মাইনাস কিউ হতে পারে। মাইনাস কিউ হলে কিচ্ছু না, জাস্ট এখানে ডিরেকশন বদলে যাবে, আর কিচ্ছু হবে না। কিন্তু এখানে যে ধরছি আমি যে পোটেনশিয়াল এনার্জি শূন্য, সেটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, ওকে। মনে করো অসীমে কিউ চার্জের ওপর প্লাস কিউর জন্য তড়িৎ স্থিতিশক্তি কত? শূন্য, অসীমে থাকার সময়। তো যদি এরকম কেস হয় তাহলে পরে কী হবে? তাহলে পরে এক্সটার্নাল এজেন্টের জন্য যে ওয়ার্ক ডান হবে সেটা কত হবে? ইউপি মাইনাস ইউআর, এটা তো সবাই জানে। এবার আমি কী করলাম? আরটাকে ইনফাইনাইট করে দিলাম, তাই তো? তো আরটা ইনফাইনাইট আর স্থিতিশক্তি শূন্য, আর ইউ আরটাকে করে দিলাম শূন্য। তার মানে এখানে কী হচ্ছে? এটা হয়ে যাচ্ছে শূন্য। তার মানে এখানে পড়ে থাকছে কত? ইউপি মাইনাস শূন্য, তার মানে ইউপি। তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাপারটা কী বলছি আমি? এখানে আমি এটা কেন লিখলাম দেখো, এটা কি? এটা হচ্ছে যে এই প্লাস কিউ চার্জের জন্য, মন দিয়ে শোনো, প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে কোনো একটা চার্জের স্থিতিশক্তি। এখানে কিন্তু আমি ডিফারেন্সটা বললাম না যে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স। তার মানে দেখো, যখনই কেউ বলবে যে কোনো একটা পয়েন্টের স্থিতিশক্তি বলতে তুমি কি বোঝো, কোনো একটা পয়েন্টের স্থিতিশক্তি বলতে তুমি কি বোঝো, তখন কি লিখবো? তখন লিখবো বা তখন বলবো যে কোনো একটা চার্জকে, কোনো একটা পজিটিভ চার্জকে, তার মান যা খুশি হতে পারে, কোনো একটা পজিটিভ চার্জকে যখন অসীম থেকে আমি ওই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো, তখন আমার যে ওয়ার্ক ডান বা আমার যে কার্য সম্পাদন, তাকে আমরা বলছি ওই পয়েন্টের স্থিতিশক্তি বা তড়িৎ স্থিতিশক্তি। আবার বলছি, এখানে আমি কেন ইউ আরটাকে জিরো করলাম, আর টেন্স টু ইনফিনিটি করে? কারণ দেখো এখানে এই কারণেই করলাম, একটা সংজ্ঞা তৈরি করার জন্য। কি সংজ্ঞা? যে আমি যখন কোনো একটা চার্জকে, সেটা প্লাস স্মল কিউ চার্জ, অসীম থেকে পি পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো, তখন আমার দ্বারা সম্পাদিত যে কার্য, সেটাই হবে এই পয়েন্টের তড়িৎ স্থিতিশক্তি। বোঝা গেল? ক্লিয়ার জিনিসটা? তো এটা হচ্ছে আমার ইউপি। এবার ঘটনা হচ্ছে, কেন আমি হট করে আর টেন্স টু ইনফিনিটিকে জিরো ধরলাম? আমি অন্য কিছু ধরতে পারতাম। তো দেখো এইখানে যদি জিনিসটা এমন হতো তাহলে কেমন হতো? দেখো মন দিয়ে শোনো, সবসময় মনে রাখবে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে দুটো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জির মান ইম্পর্টেন্ট না। আবার বলছি, পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে দুটো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জির মান ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জির পার্থক্য। দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জির পার্থক্য, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। পোটেনশিয়ালের মান ইম্পর্টেন্ট না, পোটেনশিয়াল এনার্জির পার্থক্য ইম্পর্টেন্ট। কেন? এবার কোশ্চেনটা আছে কেন। দেখো, পোটেনশিয়ালের মান আমরা যা খুশি ধরতে পারি, পোটেনশিয়ালের যে মান সেটা আমরা যা খুশি ধরতে পারি, আমাদের হিসেবে সুবিধার জন্য যা খুশি ধরতে পারি। যেমন এখানে ধরেছি যে আর যদি টেন্স টু ইনফিনিটি হয়, তার মানে ধরে নাও যে ওখানে পোটেনশিয়াল এনার্জি জিরো। কারণ দেখো, কোনো কিছু যদি জিরো থেকে শুরু হয় না, তাহলে পরে হিসেব করা অনেক সুবিধে। কোনো কিছু যদি জিরো থেকে শুরু হয় তাহলে পরে হিসেব করা অনেক সুবিধে। ঠিক আছে, তোমায় বলা হলো যে মনে করো বলা হলো তোর হাইট কত, তো কেউ বললো মনে করো 5 ফুট বা 6 ফুট। তো এটা কিসের হিসেবে বললো? এটাও বললো ভূমির হিসেবে, মানে পৃথিবীর হিসেবে বললো তোর হাইট হচ্ছে 6 ফুট। তার মানে কি, পৃথিবীর হাইট 0, এর জন্য ওর হাইট 6 ফুট। ও যদি কোনো একটা
ছাদে দাঁড়াতো, কোনো একটা একতলার ছাদে দাঁড়াতো। এবার মনে করো কেউ বললো যে এখন তুই কত হাইটে আছিস, মানে তোর যে মাথাটা রয়েছে সেটা কত হাইটে আছে, তখন কি বলবে? তখন ছাদের হাইট যোগ হবে প্লাস ওর নিজের হাইট যোগ হবে, তাই তো? ছাদের হাইট, মনে করো ছাদের হাইট হচ্ছে, ছাদ পর্যন্ত হাইট হচ্ছে 20 ফুট, আর ওর হাইট হচ্ছে 6 ফুট, 26 ফুট। তো এখন 26 ফুট কেন হলো? কারণ অলরেডি মাটির ওপরে একটা ছাদ রয়েছে, মানে একটা অলরেডি একতলা রয়েছে, তার উপরেও দাঁড়িয়ে আছে। তো মাটির থেকে শুরু হচ্ছে, তো মাটির থেকে শুরু হচ্ছে মানে কি, মাটিকে অলরেডি আমরা 0 ধরে নিয়েছি, এর জন্যই ও 26 ফুটের ওপরে ওর মাথাটা আছে, কারেক্ট? তো এটা হচ্ছে ব্যাপার। এর জন্য আমরা ধরে নিই কোনো একটা পয়েন্টে যদি 0 হয় তাহলে পরে সুবিধা হয়, আর সেই পয়েন্টটা হচ্ছে ইনফিনিটি থাকবে বা অসীমে থাকবে, কারণ তার একটা দূরত্ব তো নিতে হবে না, হট করে তো লিখলে হবে না, একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে লাগবে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে এখানে তো আমরা পেয়ে গেলাম যে এখানে ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসাবে এইভাবে ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যদি ব্যাপারটা এরকম হয় যে তড়িৎ স্থিতিশক্তি আমরা পেয়ে গেলাম পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, সেটা কত পেলাম? সেটা পেলাম ইউপি মাইনাস ইউ বার ডাব্লিউ এক্সটার্নাল। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ইউপি মাইনাস ইউ আর ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ ইলেকট্রিক ফিল্ড, কারণ এর দ্বারাও তো ওয়ার্ক ডান হচ্ছে না, অথবা মাইনাস এফ ই ইন্টু ডিআর আর টু পি, ওকে? আর টু পি আমি লিখতে পারি। তো এটা হতে পারে, এটা হতে পারে, ওকে? এইবারটা মনে করো জিনিসটা যদি উল্টো হয়, উল্টো মানে ব্যাপারটা কেমন? উল্টো মানে মনে করো এই যে কিউ চার্জটা রয়েছে, এই কিউটা হচ্ছে নেগেটিভ, তাহলে পরে কী হতো? তো দেখো নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমি যদি এটাকে এই পয়েন্টে ছেড়ে দিই, মানে আর পয়েন্টে ছেড়ে দিই, তাহলে পরে চার্জটা পি এর দিকে আসতে থাকবে। মানে তখন কী হচ্ছে? তখন এই যে চার্জটা রয়েছে, এই চার্জটা মাইনাস চার্জটাকে আকর্ষণ করছে। কখন আকর্ষণ করছে? যখন দুটোর সাইন অপোজিট হতে পারে, এটা মাইনাস এটা প্লাস, তো ওই সময় আকর্ষণ করছে। তো ওই সময় কি হচ্ছে? ওই সময় কে কাজ করছে, কার কাজ পজিটিভ, কার কাজ নেগেটিভ? তো দেখো, যার জন্য কাজটা হচ্ছে সে অবশ্যই পজিটিভ কাজ করছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, যখন ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন সেম হবে তখন সে পজিটিভ ওয়ার্ক ডান করছে। বাস মোদ্দা কথা হচ্ছে এটা, কারণ cos 0 ইকুয়াল টু +1 আর cos 180 ডিগ্রি ইকুয়াল টু -1, ঠিক আছে? তার মানে এরকম করে আমরা এটাকে বলতে পারি। তো ঘটনা হচ্ছে এইখানে যদি এটা অপোজিট সাইন হতো তখন কী হতো? তখন এখানে যদি আমি চার্জটাকে ছেড়ে দিতাম তাহলে চার্জটা আকর্ষণ বলার জন্য এর কাছে আসতে থাকতো, তখন আমার কোনো কিছু করার থাকতো না, আমি জাস্ট ছেড়ে দিতাম, ওটা আসতে থাকতো, ঠিক আছে? তো তখন ওয়ার্ক ডান হতো এর জন্য, তখন ইলেকট্রিক ফিল্ডের জন্য হতো পজিটিভ ওয়ার্ক ডান, আমার জন্য হতো নেগেটিভ ওয়ার্ক ডান। কারণ দেখো আমি তো ওটাকে টেনে রাখতাম না, আমি টেনে রাখতাম এরকম করে আসছি, মনে করো কেউ দড়ি দিয়ে টানছে আমাকে, আর আমি এখানে দড়ি ধরে রয়েছি, তাহলে কী হবে? ও টানছে বেশি জোরে, মনে করো, তাহলে ওর দিকে আমি এগিয়ে যাবো, তাহলে ওয়ার্ক ডান কে করছে? ও। আমি ওয়ার্ক ডান করছি না কিন্তু কোনো, আমি জাস্ট ওর দিকে এগিয়ে যাচ্ছি। মনে করো আমার পায়ে কোনো চাকা সিস্টেম আছে, তো আমি জাস্ট ধরে রয়েছি আর ও টেনে নিয়ে যাচ্ছে, আমার কিছু করতে হচ্ছে না, ও টানছে আমি যাচ্ছি, বাস। আমার দ্বারা ওয়ার্ক ডান নেগেটিভ, ওর দ্বারা ওয়ার্ক ডান পজিটিভ, বোঝা গেল? কারেক্ট। এইবার এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে। জিনিসটা হচ্ছে দেখো, এখানে এই যে পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স বা তড়িৎ স্থিতিশক্তির যে পার্থক্য, সেটা শুধুমাত্র দুটো পয়েন্টের ওপর ডিপেন্ড করছে, এক ফাইনাল পয়েন্ট, এক ইনিশিয়াল পয়েন্ট। এখানে তুমি মনে করো চার্জটাকে যদি এমন করে নিয়ে আসতে, এইভাবে অথবা এইভাবে, তখন কি হতো? তখন কি পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স সেটা পাল্টে যেত? না, পাল্টাতো না। তার মানে পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স সেটা কিন্তু সবসময় দুটো পয়েন্টের ওপর ডিপেন্ড করে, সেটা কিন্তু পথের উপর ডিপেন্ড করে না, মানে কোন পথ দিয়ে তুমি চার্জটাকে নিয়ে এসছো তার ওপর কিন্তু ডিপেন্ড করে না। এই কারণের জন্য ইলেকট্রিক ফিল্ডকে বা ইলেকট্রিক যে ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম ফোর্স, একে আমরা কি বলি? সংরক্ষী বল। কি বলি? সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল আমরা এই কারণে এটাকে বলি, ঠিক আছে? কেন বলি? কারণ এর জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে বা এর জন্য যে কার্য সম্পাদন হচ্ছে সেটা সবসময় দুটো পয়েন্টের ওপর ডিপেন্ড করে, পয়েন্ট দুটোর মাঝখানে পথের ওপর ডিপেন্ড করে না, বোঝা গেল?
কারেক্ট। আচ্ছা, এই জন্য এটাকে আমরা বলছি কি সংরক্ষী বল। তার মানে এখানে আমি যদি লিখি ছোট্ট করে, তাহলে পরে কী লিখবো, এটা আমরা কাইটটা দিই। বাহ, এই ডাস্টারটা তো খুব সুন্দর, ডাস্টারটা দিয়ে বেশ ভালো হয়, ডাস্টারটা দিয়ে বেশ, কিন্তু কালো হয়ে গেছে। मुझे छोड़कर जो तुम जाओगे, जो तुम जाओगे। আচ্ছা, কি বলছি, কুলম্বীয় বলের জন্য, এটা তো কুলম্বীয় বলই এক ধরনের না, কুলম্বীয় বলের জন্য সম্পাদিত কার্য কখনো দুটো বিন্দুর ওপর নির্ভর করে না, সরি, দুটো বিন্দুর ওপর নির্ভর করে, কার্য সব সময় দুটো বিন্দুর উপর নির্ভর করে, তাদের মাঝখানে, এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের ভাষা, ঠিক আছে। পথের উপর নির্ভর করে না, এই জন্য একে বলা হয় কি সংরক্ষী। এটা লিখলাম না, মানে সংরক্ষী বল। এর ইংলিশটাও জেনে রাখা দরকার। ইংলিশটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ওকে, বলো, বুঝে গেল, কনজারভেটিভ ফোর্স। ওকে, আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম, এটা খুব ভালো মতো আমরা বুঝতে পারলাম। এবার ঘটনা হচ্ছে, আমরা তড়িৎ স্থিতিশক্তি তো পড়ে নিলাম। তড়িৎ স্থিতিশক্তির জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্লাস কিউ চার্জ, একটা হচ্ছে স্মল কিউ চার্জ, ঠিক আছে। দুটো জিনিস তো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটার মান যদি চেঞ্জ হয়, তো তড়িৎ স্থিতিশক্তির মান চেঞ্জ করবে। এবার ঘটনা হচ্ছে যে এখন আমরা তড়িৎ বিভবে কী করে যাব, এখন আমরা তড়িৎ বিভবে কী করে যাব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, এখানে আমরা তড়িৎ স্থিতিশক্তির একটা মান বের করি, মানটা এখনও বের করিনি আমি, মানটা বের করি, মানটা এখনও বের করবেন, পরে বের করছি, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি তড়িৎ স্থিতিশক্তির পর তড়িৎ বিভব। যা, এটা লিখলাম কেন তাহলে, যদি মুছে দিই। আচ্ছা, মুছে দিলাম, যা, এই জিনিসগুলো সব মুছে দিলাম, এগুলো লাগবে না এখন, এগুলো মুছে দিলাম, ঠিক আছে। এগুলো তো বুঝেই নিয়েছো, এগুলো মুছে দিলাম, ঠিক আছে। জাস্ট ছবিটা থাকুক, ঠিক আছে। ওকে, আচ্ছা, কি বলছি যে এখানে এরপরে চলে আসছে তড়িৎ স্থিতিশক্তির জায়গায় তড়িৎ বিভব। তো এর ইংলিশ মানেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, তো এটা কি? তো দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল ব্যাপারটা কি, কিচ্ছু না। তড়িৎ শক্তি আমরা কিসের জন্য বের করেছিলাম? তড়িৎ স্থিতিশক্তি আমরা বের করেছিলাম প্লাস স্মল কিউ চার্জের জন্য। তড়িৎ বিভব কী হবে? জাস্ট স্মল কিউর মানটা 1 করে দাও, কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট স্মল কিউর মানটা 1 করে দাও, কমপ্লিট, কাজ খতম, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। মানে আমি কি বলছি, আমি বলছি যে এই যে স্মল কিউ চার্জটা রয়েছে, এই স্মল কিউ চার্জটা যদি 1 হয়, 1 মানে কিন্তু শুধু 1 না, অবশ্যই এটা হতে হবে তোমার পজিটিভ 1, মানে +1 হতে হবে, তবেই কিন্তু হবে, ঠিক আছে। কারণ এর একটা ব্যাপার রয়েছে, কেন বলছি আমি, কারণ মনে করো কোনো একটা পয়েন্টের জানতে চাইলো, একটা নির্দিষ্ট পয়েন্টের, যে ওই পয়েন্টটার তড়িৎ বিভব কত, তাহলে আমরা সেটাকে কী বলবো, মানে কী করে লিখবো। দেখো, আমরা আগে কি পড়েছিলাম, আগে পড়েছিলাম যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল যে এজেন্ট,
সেটা কত, সেটা হচ্ছে সেটা হচ্ছে ইউপি মাইনাস ইউআর, এটাই পড়েছিলাম। আর এখানে আমরা কী করেছিলাম, এখানে আমরা আর টেন্স টু ইনফিনিটি করেছিলাম। ইনফিনিটি করার জন্য ইউআরের মানটা এসেছিলো, আমরা কী ধরেছিলাম, 0 ধরেছিলাম। আর এখান থেকে আমরা কী বলেছিলাম যে ডাব্লিউ এক্সটার্নাল কি ইকুয়াল টু ইউপি। ঠিক আছে, ইউপি মানে কি, ইউপি মানে হচ্ছে যে ওই পয়েন্টের তড়িৎ স্থিতিশক্তি কার জন্য, স্মল কিউ চার্জের জন্য। তার মানে একটা স্মল কিউ চার্জকে আমি যদি ইনফিনিটি থেকে বা অসীম থেকে পি পয়েন্ট পর্যন্ত নিয়ে আসি, তাহলে পরে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে বা আমি যে ওয়ার্ক ডান করবো বা কার্য সম্পাদন করবো আমি, এক্সটার্নাল এজেন্ট কিন্তু, তাকে আমরা বলছি ওই পয়েন্ট মানে পি পয়েন্ট, আর না কিন্তু আরকে তো অলরেডি ইনফিনিটিতে পাঠিয়ে দিয়েছি আমি, তো পি পয়েন্টের তড়িৎ স্থিতিশক্তি। তো এটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে কী বলবো, যদি কোনো ধনাত্মক একক চার্জকে বা একক ধনাত্মক চার্জকে অসীম থেকে, মন দিয়ে শোনো, কোনো একক ধনাত্মক চার্জকে অসীম থেকে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসতে ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে লাগে। এবার দেখো, ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে আমি বলবো না, কারণ অনেক সময় এরকমও হয় যে ওখানে ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে হয় না, ইলেকট্রিক ফিল্ডের মানে সপক্ষেই আমরা কাজ করি। ঠিক আছে, তো এটাকে এমন করে বলা যায় যে কোনো একটা একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে লাগে তাকে আমরা বলি ওই পয়েন্টের তড়িৎ বিভব। ঠিক আছে, কার জন্য, এখানে যে চার্জটা থাকবে তার জন্য, এই চার্জের জন্য এই পয়েন্টে আমরা তাকে বলি তড়িৎ বিভব। ঠিক আছে, তো এটা যদি লেখা যায় ঠিক মতন করে, তারপরে কী করা হবে দেখো, তড়িৎ বিভব কি বলবো আমরা, এটাকে বলবো একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় মূল আধানের জন্য, এটা ইম্পর্টেন্ট কিন্তু, মূল আধানের জন্য, ঠিক আছে, মূল আধানের জন্য কি বলা হয়, ওই বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, ওই বিন্দুতে তড়িৎ বিভব, কারণ এই বিন্দুতেই তো নিয়ে আসছি আমি অসীম থেকে, তো এই বিন্দুতেই বলবো তড়িৎ বিভব। আর কার মানে এইখানে একটা তড়িৎ ক্ষেত্র কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে, কার জন্য তৈরি হয়েছে, এই চার্জের জন্য। এবার দেখো, এই যে চার্জটা আছে না, এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু এইটা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই একক ধনাত্মক আধান হবে, তবেই কিন্তু তড়িৎ বিভব আমরা বর্ণনা করতে পারবো, নয়তো না। ঠিক আছে, ঠিক আছে, কেন এটা এককই হতে হবে, ধনাত্মক হতে হবে, সেটা আমি বলছি, চাপ নিও না। আচ্ছা, এবার দেখো, আগের যে পরীক্ষাটা ছিল সেটা কি ছিল, ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু ইউপি মাইনাস ইউআর। এটা কি, এটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে তড়িৎ স্থিতিশক্তির পার্থক্য। এবার যদি আমরা জানতে চাই তড়িৎ বিভবের পার্থক্য কত দুটো পয়েন্টের মধ্যে, তখন কি বলবো, কিচ্ছু না, তখন বলবো যে এখানে তড়িৎ বিভবের যে পার্থক্য, বা এটাকে আমরা এমন করেও বলতে পারি যে একক ধনাত্মক আধানের জন্য তাহলে ওয়ার্কডান কত। এখানে ওয়ার্কডান যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র প্লাস কিউ চার্জের জন্য। তাহলে পরে আমরা যদি বলি যে একক ধনাত্মক আধানের জন্য ওয়ার্কডান কত, তখন কী হবে, তখন এটা হয়ে যাবে এমন টাইপের যে এক্সটার্নাল এজেন্টের জন্য, মানে এক্সটার্নাল এজেন্টের কারণে ওয়ার্কডান
এটা হচ্ছে যদি এরকম হয় একক ধনাত্মক আধানের জন্য, তাহলে কেমন হবে দেখতে? এখানে 1 লিখে দাও, তাহলে বুঝতে পারবে একক ধনাত্মক আধানের জন্য। তখন সেটা হয়ে যাবে এমন টাইপের, ইউপি মাইনাস ইউআর বাই কিউ, বোঝা গেল? বাই কিউ হয়ে গেল একক ধনাত্মক আধান। ঠিক আছে, একক ধনাত্মক কেন, একক কেন সেটা তো বুঝতেই পেরেছো, যেহেতু ডিভাইড করে দিলাম তাহলে একক। ধনাত্মক কেন? দেখো, যদি ধনাত্মক হয় তবেই তুমি একমাত্র বলতে পারবে যে ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা দেখতে এমন হবে, ইউপি মাইনাস ইউআর। তখন তোমার মাইন্ডে ক্লিয়ার থাকবে ছবি। আচ্ছা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল আমরা তখনই করব যখন সেটা একক ধনাত্মক আধান হবে। যদি সেটা না হয়, যদি সেটা একক ঋণাত্মক আধান হয়, তাহলে উল্টো করবো। এবার উল্টো করার সময় আমাদের সবসময় খেয়াল থাকে না যে আমরা বিয়োগ কোনটার থেকে কোনটা করব, প্রাথমিক থেকে অন্তিম না অন্তিম থেকে প্রাথমিক। আচ্ছা, তার মানে আমরা যদি এটাকে ধনাত্মক ধরে নিই তাহলে পরে সবসময় আমাদের অন্তিম থেকে প্রাথমিকে বিয়োগ করতে হবে, কারণ পার্থক্য মানে কি, অন্তিম টু মাইনাস, এমন করে মনে রাখতে পারবে। তো বিষয়টা হচ্ছে এমনটাই। তো এইটা এখন এমন করেও লিখতে পারি আমরা, ভিপি মাইনাস ভিআর। হোয়াট ইজ ভি? ভি ইজ পোটেন্সিয়াল, আর ভিপি মাইনাস ভিআর কি? পোটেন্সিয়াল ডিফারেন্স। ঠিক আছে, তো এটা তো আমরা এতখানি বুঝতে পারলাম, ভিপি মাইনাস ভিআর। খুব ভালো কথা। এখানেও সেম কন্ডিশন, যদি আর টেন্স টু ইনফিনিটি হয় তো আমরা ধরে নিই ভিআর ইকুয়াল টু 0। তখন কি হয়? তখন ওই পয়েন্টের পোটেনশিয়াল আমরা জানতে পারি, যেটা আমি বললাম না একক ধনাত্মক অসীম থেকে নিয়ে আসছি। তখন সেটা কী হয়? তখন ওই পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা কী হয়? সেটা শুধু হয়ে যায় ভিপি, পি পয়েন্টের পোটেনশিয়াল ভিপি হয়ে যায়। আচ্ছা, এটা তো এমন করে আমরা বের করলাম। এবার আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে এর মান বের করি, যে এর মানটা কত হবে। তো তার জন্য আমরা নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। কি? বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। ঠিক আছে, দেখা যাক সেটা কী করে বের করা যায়। এটাই লাস্ট টপিক হচ্ছে আমাদের এটাই, যে বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। আরে এই চ্যাপ্টারগুলো অসাধারণ চ্যাপ্টার, ব্যাপক চ্যাপ্টার। আমার যে পড়তে মজা লাগে না, সেই মজা লাগে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, যে এখানে একটা জাস্ট মনে করো একটা বিন্দু আধান রয়েছে, এটা হচ্ছে প্লাস কিউ, মনে করো প্লাস কিউ, প্লাস ক্যাপিটাল কিউ। এখান থেকে বের করতে লাগবে মনে করো যে আর ডিস্টেন্স দূরে, এখন আর চলে আসছে, আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে, এটা মনে করো পি পয়েন্ট, পি পয়েন্টে পোটেনশিয়াল কত। তো কী করে বের করব? মনে করো একটা একক ধনাত্মক আধানকে আমি এইখান থেকে নিয়ে আসছি, এই দিকে অসীম থেকে নিয়ে আসছি, তাহলে সেই ক্ষেত্রে এর পোটেনশিয়াল কত হবে? ঠিক আছে, একক ধনাত্মক মানে এটা কিউ হচ্ছে +1। ঠিক আছে, ইনফিনিটি থেকে পি পয়েন্ট পর্যন্ত নিয়ে আসছে, তাহলে এই পি পয়েন্টে এই প্লাস কিউ চার্জের জন্য তড়িৎ বিভব কত হবে, এটা আমাদের বের করতে হবে। খুব ভালো কথা, সুন্দর। আচ্ছা, তো কী করা যায়? এখানে আমরা অলরেডি জানি যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, সেটা কত? সেটা যদি ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে লিখি তাহলে কত হবে? মাইনাস সাইন এফ ইলেকট্রিক ফিল্ড ইন্টু কত? ইন্টু ডিআর। ওকে, ইন্টু ডিআর। মাইনাস চিহ্ন কেন দিলাম? কারণ দেখো এফ ই এর যে ডিরেকশান সেটা হচ্ছে এই দিকে, আর আমি নিয়ে আসছি হচ্ছে এই দিকে। তো এখানে দেখো দুটোর মধ্যে মানে দুটোর যে ডিরেকশান সেটা অপোজিট, তার মানে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান কত? -1। তো -1-এর জন্য এখানে মাইনাস চিহ্ন বোঝা গেল। আর এখানে কী হবে? এখানে হবে ইনফিনিটি টু আর। ঠিক আছে, এখানে মনে করো এই যে পি পয়েন্টটা রয়েছে, এই পি পয়েন্টের যে অবস্থান ভেক্টর, সেটা বলে নিই।
অবস্থান ভেক্টর কত পি পয়েন্টের, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর, আর ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, আর ভেক্টর, ঠিক আছে। আর এর সাহায্য করলাম, তো এটার ডিরেকশন কী হবে, আর ভেক্টরের এইদিকে হবে, এইটার থেকে এইদিকে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, কিন্তু আগে বলেছিলাম মূল বিন্দু থেকে পি এর দিকে, তো আর ভেক্টরের ডিরেকশন এটা, ঠিক আছে, অবস্থান ভেক্টর, বোঝা গেল। আচ্ছা, তো ইনফিনিটি টু আর, ঠিক আছে। এবার এখানে মান কত হবে দেখো, সবাই জানি আমরা যে এখানে মান হবে মাইনাস ইনফিনিটি টু আর। এবার দেখো এফ ই মানে ফোর্স, তো পজিটিভ এই যে +1 চার্জটা রয়েছে এর ওপর প্লাস কিউ চার্জের জন্য যে ফোর্স সেটা কত, সেটা হচ্ছে কে, কে মানে হচ্ছে 1/4πε0, অ্যাকচুয়ালি এপসাইলন নট না, শুধু এপসাইলন, কারণ মনে করো যে এটা একটা মাধ্যম যার তড়িৎ ভেদ্যতার মান হচ্ছে এপসাইলন, তখন আমরা কী লিখবো 1/4πε, তো ধরে নিলাম এটা হচ্ছে বায়ু মাধ্যম, তাহলে কী হবে, কে এর মান 4πε0, তো শুধুমাত্র কে লিখছি আমি, তো কে ইন্টু কিউ ইন্টু 1, কারণ এখানে কিউর মান হচ্ছে 1/r², r² কিনা, ঠিক আছে, r², কারণ পি বিন্দু, ঠিক আছে, পি বিন্দুর যদি থাকতো চার্জটা তাহলে ফোর্স কত হতো, KQ/r², তো এটা আমি একটা নির্দিষ্ট আর দূরত্বে ফোর্সটা কিন্তু লিখলাম, কারণ এখানে dr বলেছে, তো আর দূরত্বে প্রথমে ফোর্সটাকে লিখে নিলাম, আর এর ফাংশন হিসাবে ফোর্সটাকে লিখে নিলাম। একটা কথা বলি, এটা হচ্ছে ফাংশন অফ আর, কারণ দেখো এখানে ক্যাপিটাল যে কিউটা সেটা মনে করো কনস্ট্যান্ট, তো এখানে ফাংশন আর ফাংশন অফ আর, ঠিক আছে, এই এফ ইটা, তো ফাংশন অফ আর যদি হয় তার মানে এফ ইটাকে আমাকে আর এর রেসপেক্টে লিখতে হবে, তো সেটা আমি করলাম, আর কিছুই না, ঠিক আছে। তো এখানে লিখে নাও ইন্টু dr। এইবার তুমি এখানে ইন্টিগ্রেশনের লিমিট বসাও, যে ইনফিনিটি থেকে আর পর্যন্ত নিয়ে আসলাম, হয়ে গেল কমপ্লিট, আর কি সোজা। তো এটা কত হচ্ছে, এটা হচ্ছে r² রয়েছে নিচে, তো মানে মাইনাস এখানে বসবে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তো এখানে লিমিট বসাও ইনফিনিটি টু আর, এখানে কি হচ্ছে KQ/r মাইনাস KQ/ইনফিনিটি, ঠিক আছে, কারণ ইনফিনিটিতে বসবে, আর এটা কত হচ্ছে KQ/r, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 0, কারণ নিচে ইনফিনিটি, তার মানে উত্তর কত হচ্ছে এইটা KQ/r, ওকে, এটা হচ্ছে উত্তর, বোঝা গেল। তার মানে এই পয়েন্টের যে পোটেনশিয়াল এই চার্জের জন্য প্লাস কিউ চার্জের জন্য সেটা কত হচ্ছে KQ/r, যদি এটা মাইনাস সাইন হতো তাহলে কী হতো, মাইনাস সাইন বসে যেত, কমপ্লিট। তো এটা হচ্ছে পোটেনশিয়াল এমন কিচ্ছু না, বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব, ঠিক আছে। এবার মনে করো তোমাকে বললো যে এখানে অনেক চার্জ রয়েছে, তখন তড়িৎ বিভব কত হবে, তখন কি করব, এক একটা চার্জের জন্য বের করবো, সেটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো, এক একটা চার্জের জন্য বের করবো, ঠিক আছে। মনে করো এখানে রয়েছে +Q1, এখানে রয়েছে -Q2, এখানে রয়েছে +Q3, মনে করো এই পয়েন্টে আমাকে বের করতে হবে যে টোটাল পোটেনশিয়াল কত। তো এখান থেকে মনে করো এটার ডিস্টেন্স হচ্ছে r1, এটার ডিস্টেন্স হচ্ছে মনে করো r2, এটার ডিস্টেন্স মনে করো হলো r3, ঠিক আছে। তো ডিস্টেন্স পেয়ে গেলাম, আর +Q1 -Q2 +Q3 আছে, তো প্রত্যেকটার জন্য পোটেনশিয়াল বের করে নেব। তো মনে করো V + Q1, এটা কত হচ্ছে, এটা হচ্ছে KQ1/r1, মনে করো বায়ু মাধ্যমে রয়েছে, তো K = 1/4πε0, V -Q2-র জন্য -KQ2/r2, Q3-র জন্য KR3। এবার কী করবো, এই তিনটাকে অ্যাড করে দেবো। এবার ঘটনা হচ্ছে এই তিনটাকে অ্যাড করবো কেন, এখানে তো ডিরেকশান আসার কথা, আরে ডিরেকশান আসবে না ভাই, এটা হচ্ছে পোটেনশিয়ালের ডিরেকশন হয় না, পোটেনশিয়াল হচ্ছে স্কেলার রাশি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল হচ্ছে স্কেলার রাশি, এখানে শুধুমাত্র অ্যাড করলেই চলে, অ্যাড করলো মানে যেটা প্লাস সেটা প্লাস, যেটা মাইনাস সেটা মাইনাস, তার মানে তিনটাকে আমি যদি অ্যাড করি তাহলে পরে যে রেজাল্টটা পাবো সেটা হবে মোট তড়িৎ বিভব, ওকে। তো এই হচ্ছে আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে, হয়তো পড়াতে পেরেছি, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ।
ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।